চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্ট এর সিস্টেম পার্টটি নিয়ে আলোচনা করব। এই কবিতাতে আসার আগে আমি তোমাদেরকে বলি, আমরা কিন্তু অক্টেভ পার্ট নিয়ে আমি আলোচনা করেছি। ওখানে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে গ্রাসহপার এই প্রকৃতির মিউজিকটা কিন্তু বহন করে নিয়ে চলেছে। আমি যেটা তোমাদের বলতে চাইছি, কিটস যেটা বলতে চেয়েছেন যে প্রকৃতিতে বেজে থাকা একটা সুর, একটা সঙ্গীতময়তা, একটা মিউজিক, এটা কিন্তু কখনোই থামে না, এটা কিন্তু চলতেই থাকে। এটা ওই যে পালা গানের মতো বলেছিলাম যে একদল আসছে গান গাইছে, তারা ক্লান্ত হয়ে যাচ্ছে, আবার একদল আসছে গান গাইছে, তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এখানে কিন্তু আমরা একটা উইন্টার ইমেজ পাচ্ছি, এবং এই উইন্টারের ইমেজের মধ্য দিয়েও কিন্তু এই সিস্টেম পার্টে কিন্তু আমরা দেখব যে ক্রিকেট কিন্তু তার গানটাকে কিভাবে বহন করে নিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, অক্টেভ পার্টের যে 8টি লাইন, সেই 8টি লাইনে এই পৃথিবী জগতের মানুষেরা যারা ওই গানটি, গ্রাসহপারের গানটি শুনে মুগ্ধ হয়েছিল, অর্থাৎ প্রচন্ড দাবদাহে যখন সমস্ত কিছু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছিল, তখন কিন্তু একটা মেসেজ অফ অপটিমিজম এটা বহন করেছিল যেমন গ্রাসহপার, ঠিক তেমনি ভাবে মেসেজ অফ অপটিমিজম কিন্তু বহন করছে এখানে কিন্তু ক্রিকেট। এবং কবি একটা খুব সুন্দর এখানে ইয়ে করলেন, মেলবন্ধন ঘটালেন অক্টেভ পার্টের সাথে সিস্টেম পার্টের, কিভাবে এখানে ওয়ানটা ব্যবহার করার মধ্য দিয়ে। অর্থাৎ ওয়ানটা হচ্ছে সেই ব্যক্তি এখানে যিনি কিন্তু ওই সামারের সময় কিন্তু অক্টেভ পার্টের সামারের সময় কিন্তু গ্রাসহপারের গানটি শুনেছিলেন বা ভয়েসটি শুনেছিলেন। ঠিক তেমনি ভাবে কবি তাকেই আবার বেছে নিলেন, তিনিই কিন্তু আবার এই সিস্টেম পার্টে কিন্তু এই ক্রিকেটের কিন্তু সংটি তিনি কিন্তু আবার শুনবেন। এই দুটোর মধ্যে কানেক্টিভিটি কিভাবে করলেন সেটা এর মধ্যে আমরা দেখি। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনোই থামে না, এটা চলতেই থাকে। আবার বলছে অন আ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। খুব সুন্দরভাবে কবি দেখিয়েছেন যে যখন প্রচন্ড শীতে, কোন এক শীতের সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে, যখন পৃথিবী জগৎ যখন ঠান্ডায় জুবুথুবু হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা, আমরা কি করি, লেপের মধ্যে ঢুকি, ঠিক তখন কিন্তু একটা সুর কিন্তু ভেসে বেড়ায়। কোথা থেকে? ফ্রম দ্য স্টোভ। স্টোভ মানে একটা উষ্ণ জায়গা। এখানে স্টোভ মানে আমাদের এই স্টোভ নয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে স্টোভ মানে এখানে চিমনির কথা বলতে পারো। সেখান থেকে তার কবি কি করছেন, দেখছেন যে একটা ক্রিকেটের গান, কবি লিখলেন একটা ক্রিকেটের গান কিন্তু সেইখান থেকে কিন্তু ওই উষ্ণ জায়গা থেকে কিন্তু একটা সং কিন্তু ভেসে আসছে, এবং ক্রমশ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সুরটা আরো জোরে আসছে। আমরা অনেক সময় কি হয়, শীতের সময় আমরা লেপের মধ্যে শুয়ে থাকি, এবং শীতের সময় দেখবা অনেক জায়গায় অনেক ফাংশন হয়, অনেক পালা গান হয়, অনেক কীর্তন হয়, তখন কিন্তু আমরা দেখি যে লেপের মধ্যে শুয়ে থেকে চারিদিকে নিস্তব্ধতা, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় আমরা কাঁপছি, একটা সুর কিন্তু আমাদের কিন্তু কানে কিন্তু এসে ভেসে বেড়ায়, তখন কিন্তু আমাদের মধ্যে মনে হয় যে আমরা যেন একটা উষ্ণতা পাচ্ছি। ঠিক তেমনি ভাবে কবি কিন্তু এখানে দেখিয়েছেন যে অপটিমিজমের চিন্তা ভাবনা কিন্তু এই কবিতার মধ্য দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। অর্থাৎ প্রথমে পেসিমিজমের চিন্তা ভাবনায়, প্রচন্ড ঠান্ডায় আমরা মনে মনে আমরা অনেক সময় ভাবি না যে উরি বাবা এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে কোথাও বেরোনো যাচ্ছে। একটা গান কিন্তু আমাদের যখন মনের মধ্যে এসে পৌঁছায়, আমাদের হৃদয়কে স্পর্শ করে, তখন কিন্তু আমরা একটা উষ্ণতার বার্তা বহন করে নিয়ে যায়। এটাই হচ্ছে অপটিমিজম। অর্থাৎ পেসিমিজম থেকে অপটিমিজমে কিন্তু কবির চিন্তাটা কিভাবে উন্নীত হচ্ছে সেটা কিন্তু এই লাইনটার মধ্য দিয়েও খুব সুন্দরভাবে বলা হয়েছে। অ্যান্ড সিমস টু ওয়ান, এই যে ওয়ানটা বললাম, ওয়ানটা হচ্ছে সেই ব্যক্তিটা যিনি কিন্তু গ্রীষ্মের সময়ে গ্রাসহপারের গানটি শুনেছিলেন। কবি এই ওয়ানটাকে বেছে নিলেন কেন? কারণ অক্টেভ পার্টের সাথে সিস্টেম পার্টের কিন্তু একটা কানেকশন কিন্তু বন্ডিং করার জন্য, না হলে কিন্তু এখানে একটা গ্যাপ পড়ে যেত। ইন ড্রাউজিনেস হাফ লস্ট, সেই ব্যক্তিটার কাছে মনে হয় যিনি কিন্তু এই শীতের প্রচন্ড ঠান্ডায় যিনি কিন্তু জুবুথুবু হয়ে আছেন, যিনি কাবু হয়ে আছেন, তিনি কিন্তু এরকম ঝুলছেন, কিন্তু এটা মনে রাখতে হবে তিনি কিন্তু কমপ্লিট কিন্তু ঘুমিয়ে পড়েননি, তার কিন্তু সেন্সটা কিন্তু তার মধ্যে কাজ করছে। এবং তখন তার কাছে কি মনে হচ্ছে, দ্য গ্রাসহপার্স, মানে গ্রাসহপার্স সং, গ্রাসহপার্স মিউজিক, গ্রাসহপার্স ভয়েস, এইটা ওই জন্য অ্যাপোস্ট্রোফি, দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। অর্থাৎ তার কাছে ভুলবশত মনে হচ্ছে যে এই ক্রিকেটের গানটাকে তার কাছে ভুলবশত মনে হচ্ছে
যে সেই সামারের সময় যে গ্রাসহপারটি গান করে কি করেছিল, তার ভয়েস দিয়ে এই পৃথিবী জগৎকে কি করেছিল, একটি শান্তির বার্তা বহন করে এনে দিয়েছিল প্রচন্ড দাবদাহে। ঠিক তেমনিভাবে তার কাছে মনে হচ্ছে ক্রিকেটের গানটি ভুল করে মনে হচ্ছে কিন্তু সেই গ্রাসহপারের গান। কবিতাটা এখানে খুব সুন্দরভাবে একটা কিন্তু কানেকশন করলেন গ্রাসহপারের সাথে ক্রিকেটের, এখানে ক্রিকেট, এই ক্রিকেটের সাথে কিন্তু গ্রাসহপারের কবি কানেকশন করলেন। আবার এই ওয়ানটাকে কবি কিন্তু খুব সুন্দরভাবে কমন রাখলেন, যিনি সামারেও ছিলেন এবং উইন্টারেও আছে। তুমি ভাবতে পারো এই ওয়ানটা কবি কি নিজে? তাও হতে পারে, কারণ কবি এই কমপ্লিট কবিতাটার মধ্য দিয়ে কিন্তু একজন হিউম্যান মাইন্ড তার মনে যে সামার এবং উইন্টারের মধ্যে তার তখন যখন তিনি অপটিমিস্টিক চিন্তা ভাবনায় উন্নীত হচ্ছেন, অর্থাৎ পেসিমিজম চিন্তা ভাবনা থেকে অপটিমিজম চিন্তা ভাবনায় উন্নীত হচ্ছেন, সেই কিন্তু মেসেজটা কিন্তু কবি ওয়ানের মধ্য দিয়ে ব্যবহার করেছেন, এবং সেক্ষেত্রে কবি নিজেও হতে পারেন। তা এইটার মধ্য দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কবি এই সিস্টেট অর্থাৎ এখানে আমি যেটা বলছিলাম যে পেট্রাকান সনেটের কিন্তু প্রথম অক্টেভ, প্রথম 8টি লাইন এবং পরবর্তী কিন্তু 6টি লাইন অর্থাৎ সেস্টেটের মধ্যে দিয়েও কিন্তু একই বার্তা কবি বহন করেছেন, যে এই পৃথিবীর বুকে একটা মিউজিক, একটা সুর, একটা সঙ্গীতময়তা কিন্তু ক্রমশ চলতেই থাকে। এবং কবিদের, রোমান্টিক কবিদের, এই বিশেষ করে জন কিটস বলো, এই কবিতার মধ্য দিয়ে কবি কিন্তু দেখাতে চেয়েছেন যে কিভাবে এই কবিদের সুরগুলোও কিন্তু এই প্রকৃতিতে থাকা সুরগুলোর মতো কবিদের সুরগুলোও কিন্তু পাঠকদের মধ্যে কিভাবে একটা মেসেজ অফ অপটিমিজম কিন্তু পৌঁছে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা যখন সবাই প্রচন্ড একটা হোপলেসনেসের মধ্যে থাকি, তখন কিভাবে আমরা হোপফুল হব, অর্থাৎ এই কবিতাটার মধ্য দিয়ে খুব সুন্দর কিন্তু একটা এক্সিস্টেন্সিয়ালিজমের বার্তা কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে এই কবিতার মধ্য দিয়ে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হোপ, মেসেজ অফ হোপ কিন্তু খুব সুন্দরভাবে কবি বর্ণনা করেছেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কিন্তু গ্রাসহপারের মধ্য দিয়ে এই ক্রিকেটের মধ্য দিয়ে আমরা পাচ্ছি গ্রাসহপারকে আবার আমরা স্মরণ করতে পারছি। এবং আবার কি দেখছি, একটা আগে আমরা দেখেছি সামার ইমেজ এবং এটার মধ্যে দিয়ে উইন্টার ইমেজ, অর্থাৎ সামার ইমেজ যদি কমপ্লিট সামারটাকে ধরি আর উইন্টার ইমেজ যদি কমপ্লিট উইন্টারটাকে ধরি, তাহলে কিন্তু এই দুটো কিন্তু যদি যোগ করি তাহলে কিন্তু আমরা একটা হোল সিজন সাইকেল পাবো, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু বছর পাবো। এবং এই সম্পূর্ণ বছরের মধ্য দিয়ে কবি বলতে চাইছেন এই কখনো কখনো গ্রাসহপার, কখনো ক্রিকেট, আবার কখনো হচ্ছে তোমার পাখি, এদের কিন্তু সুর কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু ক্রমবর্ধমান এই প্রকৃতির বুকে কিন্তু ভেসে বেড়ায়। অর্থাৎ কবিরা বলতে চাইছেন যে যতই মানুষ জীবনে কিন্তু অবস্টেকলস আসুক না কেন, কিন্তু একটা সুর, একটা সঙ্গীত, এটা কিন্তু মানুষকে সবসময় পরিতৃপ্তি দেয়, আমাদের সবসময় কিন্তু আনন্দে রাখে, আমাদের কিন্তু পেসিমিজম চিন্তা ভাবনা থেকে কিন্তু অপটিমিজম চিন্তা ভাবনায় উন্নীত করতে সাহায্য করে। এইভাবেই কিন্তু এই মিউজিকটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, এই মিউজিকটা কিন্তু শুধুমাত্র এই প্রকৃতির মিউজিক হিসেবে ধরলে হবে না। এই পৃথিবীতে বেঁচে থাকা মনুষ্য জগৎ, পক্ষী জগৎ যত আছে, তাদের প্রত্যেকের মধ্যে দেখবা কম বেশি কখনো কখনো কি হয়, একটা কিন্তু হোপলেসনেস বিরাজ করে, একটা কিন্তু ঠিক কবির ভাবেও এটা, যদি আমি পার্সোনাল চিন্তা ভাবনায় যাই, রোমান্টিক যুগের চিন্তা ভাবনার মধ্যেও এটা আছে এসকেপিজম। কবিরা ভাবতেন কি এই জাগতিক বিশ্ব, এই যে পার্থিব জগতের এই দুঃখ যন্ত্রণা, এগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই, তাই জন্য তারা কি করতেন, তারা কিন্তু তাদের কবিতার মধ্য দিয়ে কিন্তু একটু পালানোর চেষ্টা করতেন। কিভাবে পালানোর চেষ্টা করতেন? অর্থাৎ পৃথিবী থেকে আমি এগুলো মুক্তি পাওয়ার জন্য কবিরা ভাবতেন তারা কিন্তু তাদের লেখনীর মধ্য দিয়ে একটা আবেগ মিশ্রিত ভাবে কবিরা কি করতেন, তারা মনে করতেন এর মধ্যে আমি একটা শান্তি পাচ্ছি, এর মধ্যে আমি একটা আনন্দ পাচ্ছি, কিন্তু এই বিশ্ব জগতের দুঃখ আনন্দ হাসি কান্না সবকিছু নিয়েই আমাদেরকে কিন্তু চলতে হবে। তাই কবিরা কিন্তু ট্রু এসকেপিস্ট কিন্তু হতে পারেননি, তাদের আবার কিন্তু এই বিশ্বে ফিরে আসতে, অর্থাৎ এই বিশ্বের চিন্তা ভাবনায় বাস্তব জীবনে কিন্তু ফিরে আসতে হয়েছে। তা এই কবিতাটার মধ্য দিয়ে কিন্তু কবিরা
তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে কিন্তু বিশ্ব জগৎকে একটা বার্তা দিতে চাইছেন, এটাই যে আমাদের জীবনে দুঃখ, আমাদের জীবনে কান্না, আমাদের জীবনে এরকম নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু একটা আশার আলো কিন্তু আমাদের মধ্যে থাকবে। সেটার জন্যই কিন্তু আমরা বেঁচে থাকি, সেটার জন্যই কিন্তু আমাদের জীবনে এগিয়ে চলা। এইটাই কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজমের একটা খুব সুন্দর উদাহরণ এই কবিতাটার মধ্য দিয়ে কবি দেখিয়েছেন। আর একটা তোমাদেরকে বলে রাখি, এই রোমান্টিক যুগের কবিরা বেশিরভাগই কিন্তু দেখা যেত তারা কিন্তু ওয়ান সিলেবিক শব্দগুলো ব্যবহার করতেন। ওয়ান সিলেবিক শব্দ মানে একবার, মানে একটা সিলেবেল থাকবে, অর্থাৎ একবারে। যেমন ধরো এখানে রট নিলেন কবি, এইরকম করে কিন্তু কবিরা, রট মানে মেড বা ক্রিয়েটেড, ওয়ান সিলেবিক শব্দ চয়নের ঝোঁক তাদের প্রচন্ড পরিমাণে ছিল। এবং শুধু তাই নয়, কবিরা এই কবিতার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের কল্পনা শক্তিকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে কিন্তু একটা বার্তা কিন্তু দিতে চাইছেন যে আমাদের কিন্তু এই বাস্তব জীবনটাকে মেনে নিতেই হবে। আমরা কিন্তু এটা কিন্তু তার সাথে সাথে আমাদেরকে ভেবে চলতে হবে যে একটা মিউজিক, একটা গান, একটা সুর, একটা পজিটিভ চিন্তা এই কবিতাতে কিন্তু সবসময় বহন করে চলেছে। এবং এই কবিদের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল, যেটা আগের ক্লাসে আমিও বলেছি, যেটা তোমরা দেখতে পারবে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতার মধ্যে আছে, মিল্টনের কবিতার মধ্যেও আছে। তারা কিন্তু কবিতা লেখার মধ্য দিয়ে কিন্তু একটা মেসেজ কিন্তু দিতেন। কি দিতেন? যে যদিও একজন কবি, একজন কোনো নির্দিষ্ট কবি, অর্থাৎ কবিরা কখনো কখনো তাদের নিজেদের কথাও বলেছেন, তারা যদিও একটা সময় তাদের কবিতা লেখা থেমে যাবে, কিন্তু পরবর্তী জেনারেশন, তাদের ফেলো পোয়েট যারা যে পরবর্তী জেনারেশনে আসবে, তারা কিন্তু ওই সঙ্গীতটা কিন্তু, ওই গানটা, সুরটা কিন্তু বহন করে নিয়ে যাবে। এই বিশ্বাস কিন্তু এই কবিদের মধ্যে ছিল। অর্থাৎ এনারা ওই পরবর্তী জুনিয়র কবিদের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেঁচে থাকবেন। অর্থাৎ এনাদের মেসেজটা, এই কবিদের মেসেজটা কবিরা চাইতেন, তারা কিন্তু চাইতেন পরবর্তী যে জুনিয়র কবিরা আসছে তারা কিন্তু তাদের বার্তাটা বহন করে যদি নিয়ে যান, তাহলে বিশ্ব জগৎ কিন্তু এই কবিদের এবং পরবর্তী জুনিয়র কবিদের, যারা পরবর্তীকালে আবার এই কবিদের মতো একজন সিনিয়র কবি হয়ে যাবেন, মানে একজন এজেড পোয়েট হয়ে যাবেন, তাদেরকেও কিন্তু বহন করে নিয়ে যাবে। এইভাবে কবিতা কিন্তু কখনোই শেষ হয় না। অর্থাৎ পৃথিবীর কবিতা মানে কিন্তু শুধুমাত্র প্রকৃতির এই মিউজিকটাকে কবি বলেননি, তাতে করে কিন্তু এই কবিদের যে কোনো আর্ট, যে কোনো ক্রিয়েশন, যে কোনো আর্টিস্টিক চিন্তা ভাবনা, এগুলো কিন্তু সবসময় বিরাজিত থাকে। আমরা ওই যে জানি লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং, ঠিক তেমনি ভাবে কিন্তু এই কবিতার মধ্য দিয়ে কবি এই বার্তাটাও কিন্তু বহন করেছেন। তোমরা এই কবিতাটা পড়বে এবং পরবর্তীকালে আরো ভিডিও নিয়ে এইগুলো তার সাথে থাকবে, আরো আমি নতুন নতুন আরো কবিতা নিয়ে আমি তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবে, আমি সেগুলো নিয়ে তোমাদেরকে পরে আবার আলোচনায় আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।